মাঠের উপর দিয়ে টিয়া পাখি যেরকম আওয়াজ করে ঠিক সেই রকম আওয়াজ করছে, এরকম আওয়াজ হচ্ছে। কিভাবে এদিক ওদিক তাকিয়ে দেখে একটা লোক ওই করতে করতে যাচ্ছে, উপর দিয়ে টিয়ার ঝাঁক উড়ে যাচ্ছে, আর ও পেছন 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 ছুটছে। ছোটার সঙ্গে ওর একটা খাঁচার মতো কি আছে একটা হাতে, মানে ওইটা দিয়ে ধরে। তারপর টিয়াগুলোকে ধরতে পারলো না, চলে গেল। বাবা খুব স্নেহপ্রবণ ছিলেন, শাসনও যেমন করতেন আবার কাছেও ডেকে নিতেন। 50 বছরে তার 100-র উপর বই ছেপেছি। সেই প্রফুল্লতাকে হারিয়ে মনে হলো যেন আমার বড়দাদা একদিন চলে গেলেন। জন্ম মৃত্যু এর মধ্য দিয়ে যে মানুষ চলেছে, অনন্তকাল ধরে চলছে, এই পরস্পরের সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, এই যে এত বড় একটা হিউম্যান ট্র্যাজেডি হয়ে গেল, এত বড় একটা দেশটা দুটুকরো হয়ে লক্ষ লক্ষ লোক ওইখান থেকে তাদের বাড়ি পুড়িয়ে দিয়ে করে মানে সর্বস্ব হারিয়ে সব চলে আসতে আরম্ভ করলো, এর উপর একটা লেখা হবে না? আমি মঞ্চে আহ্বান করি স্যার আলাপন বন্দ্যোপাধ্যায়কে, আমাদের পরিচালক গৌতম ঘোষ, প্রকাশক দেশ পাবলিশিং এর পক্ষ থেকে সুধাংশু শেখর দে এবং তার দুই কন্যা মনাদি ও দোলাদিকে। প্রফুল্ল রায়ের সমসাময়িক যারা আছেন, লেখালেখি করছেন, তাদের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, শঙ্কর, এনাদের প্রত্যেকেরই বয়স 90-এর ওপর। প্রায় 50 বছর আগে প্রফুল্ল রায় একটি স্মৃতিকথা, তার প্রথম প্রকাশিত লেখা নিয়ে এবং তার লিখতে আসা নিয়ে একটি স্মৃতিকথা লিখেছিলেন দেশ পত্রিকায় সাহিত্য সংখ্যায়। 1976 সালে সেটি প্রকাশিত হয়েছিল। লেখাটির নাম দিয়েছিলেন আয়নায় নিজের মুখ। এক একটা লেখার মধ্যে অনেকটা মজা আছে, তার বেদনা আছে। সেই লেখাগুলো থেকেই আমি কিছু কিছু অংশ পড়ব, আর যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও মাঝে মাঝে ডেকে নেব বলার জন্য। প্রথমে আমি তার দুই মেয়েকে অনুরোধ করব মেয়ের চোখে বাবার সম্পর্কে দু এক কথা বলার। নমস্কার। বাবাকে আমরা সবসময় দেখতাম যে তিনি লিখছেন, আমরা চুপচাপ পাশের ঘরে পড়তে বসতাম। বাবা খুব স্নেহপ্রবণ ছিলেন, শাসনও যেমন করতেন আবার কাছেও ডেকে নিতেন। আমরা পেয়েছি তাকে, কিন্তু আমাদের কাছে সেই স্নেহের জায়গাটাকে তিনি সেরকম ভাবে প্রকাশ করতেন না। তিনি তো প্রচুর পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি মনে করতেন তার লেখা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা যে গবেষণা করেছে এতদিন পর্যন্ত, সেটাকেই তিনি বেশি প্রাধান্য দিতেন। তিনি বলতেন এর মতো বড় পুরস্কার প্রাপ্তি তো আর হয় না। তিনি চলে গেছেন, আমরা পিতৃহারা হয়েছি। আর দীর্ঘ করবো না, পরবর্তী বক্তাকে বলার সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই দোলাদিকে। তিনি প্রায় 4 মাস 4 দিন হসপিটালে ছিলেন। তার মধ্যেও তিনি, ডাক্তারবাবু তাকে দিয়ে লেখানোর চেষ্টা করতেন। একটা পাতায় কাঁপা কাঁপা হাতে তার বইয়ের নামগুলো লিখেছিলেন। তার ওই স্মৃতিকথার মধ্যে তার প্রথম লেখা প্রকাশের যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কেমনভাবে প্রকাশ করেছেন সেটুকুই পড়ে শোনাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করে নিলাম। তারপর টুক করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং সোজা তার টেবিলের কাছে গিয়েই দাঁড়ালাম। পায়ের শব্দে তিনি মুখ তুললেন, চোখের দৃষ্টি জিজ্ঞাসু, কিন্তু মুখে কিছু বললেন না। আমি বললাম, একটা গল্প এনেছি, তাকে দেব। তিনি হাত বাড়িয়ে দিলেন। পকেট থেকে গল্পটা বার করে তার হাতে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, এটা ছাপা হবে কি হবে না, কবে জানতে পারবো? আসছে শনিবার। সোমবার গল্পটা দিয়ে এসেছিলাম। 4 দিন পর শনিবার আবার দেশ পত্রিকার ঘরে সেই প্রকাণ্ড টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালাম। যাই হোক, যে কারণে আসা এক নিঃশ্বাসে বলে ফেললাম, তারপর দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। তিনি একটু হাসলেন, বললেন, তোমার গল্পটা মনোনীত হয়েছে, 2 সপ্তাহ বাদে ছাপা হবে, দাঁড়িয়ে কেন, বসো। দারুণ এক উত্তেজনা এবং আনন্দ আমার শিরদাঁড়ার ভেতর দিয়ে স্রোতের মতো বয়ে যেতে লাগলো। সামনের একটা চেয়ারে বসতে বসতে মনে হলো আচমকা এক মুঠোর দুর্লভ সোনার মোহর পেয়ে গেছি। এটা লিখছেন 1976 সালে। তার 6 বছর আগে হাফ প্যান্ট পরা অবস্থায় দেশ পাবলিশিং এর প্রকাশক সুধাংশু শেখর দে তার বাড়িতে গিয়েছিলেন লেখা চাইতে। ওই 70 সালেই দেশ পাবলিশিং এর শুরু আর কি। এই শুরুর সময় থেকেই তিনি যাচ্ছেন তার কাছে। সেই অভিজ্ঞতাই শুনবো সুধাংশু শেখর দের কাছে। প্রফুল্লদা সম্পর্কে প্রভুদা খুব তাড়াতাড়ি চলে গেলেন। আরো কিছুদিন থাকলে আরো অনেক সাহিত্য রেখে গেলেন। প্রফুল্লদার সঙ্গে বলতে গেলে আমাকে 50 বছর পিছিয়ে যেতে হবে। কিন্তু প্রফুল্লদার সঙ্গে আলাপ হলো। আলাপ হওয়ার পরে বাবা বলেন, ওকে বইটই দেবেন, একটু প্রকাশনায় কাজ করছে আপনি। তখন বলেন, ঠিক আছে, তুমি তাহলে একদিন আমার বাড়িতে এসো। আমি পরের রবিবারটাই প্রফুল্লদার বাড়িতে গেছি।
গিয়ে প্রফুল্লদার সঙ্গে দেখা হয়েছে, উনি বললেন যে তুমি বই করবে, এত কম বয়সে প্রকাশনায় আসবে, পড়াশোনা করছো না? হ্যাঁ, সুরেন্দ্রনাথে ভর্তি হয়েছি, সুরেন্দ্রনাথে পড়াশোনা হচ্ছে। আর এদিকে বাবা বলছেন যে কিছু একটা করো, আমাদের তো বই বিক্রির জায়গা আছে, প্রকাশনাটা ভাবো। বাবা দিনের বেলা পড়তে বলেছে, দুপুরবেলা বইয়ের কাজকর্ম করতে বলেছে, আর সন্ধ্যাবেলা পড়তে বলেছে। যে বাবাই পুরন পরিচয় করিয়ে দিচ্ছেন, তাই এসেছি আপনার কাছে। তুমি তাহলে এক কাজ করো, তুমি 3,000 টাকা নিয়ে পরের সপ্তাহে এসো, আমাকে অ্যাডভান্স দিতে হবে, অ্যাডভান্স দিলে প্রফুল্লদা সেই 3,000 টাকা নিয়ে পরের রবিবারে আমি গেছি, প্রফুল্লদাকে দিয়ে এসেছি। তারপরে 2-3 দিন বাদে উনি দোকানে এসছেন, খুলে বাবাকে বলেছেন যে সুধাংশু কোথায়। তখন আমি দোকানের ভেতরে জায়গায় বসে আছি। কেন, কি হলো? না, এই খামটা আপনি রেখে দিন। কি আছে? না, ও 3,000 টাকা দিয়েছিল, টাকাটা আমি দেখছিলাম যে ওকে আপনাকে বলে টাকাটা নিয়ে গেছে। বাবা বলেন যে হ্যাঁ, ও তো আমাকে বলে টাকাটা আমার কাছ থেকে নিয়ে গেছে, ওকে আর পয়সা দিতে হবে না, ওকে ডাকুন। এই শুরু হলো। পরের রবিবার যেতে বললেন, তারপর পরের রবিবার আমি তো বাড়ি গেছি। তারপর দাদা আসার পরে গল্প করে সেদিন বললেন আজকে লেখা না জানো, আমি একটা লেখা শুরু করেছি। প্রথম আলোয় ফেরা। আলোয় ফেরাটা কোনো পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল না, সরাসরি বই আকারে লিখছিল। তারই কিছু অংশ 20-25 কথা স্লিপ আমাকে দিয়েছিল। সেই আলোয় ফেরা থেকে শুরু হয়েছে। আজকে তো অনেক বই, কি বলবো, যে মহাযুদ্ধের গোড়া থেকে আরম্ভ করে আঘাত, কি বইটার নাম বলবো, যতগুলো বই প্রকাশিত হয়েছে তার বেশিরভাগ বই আমাদের কাছ থেকে প্রকাশিত হয়েছে। যারা প্রফুল্লদাকে ভালোবাসেন, প্রফুল্লদার সাহিত্য ভালোবাসেন, তারা নিশ্চয়ই সবাই ভালো থাকবে। আলোপন বাবু বলবেন, সেজন্য আমরা অপেক্ষা করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ সুধাংশু দেকে। তার স্মৃতিকথায় এক জায়গায় লিখছেন, যাই হোক, 24 বছর আমি এই শহরে আছি। আমার অস্তিত্বের শিকড় এ শহরের গভীর বহু দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু আমার সত্তার দ্বিতীয় শিকড়টি রয়েছে পূর্ব বাংলার মাটিতেই। কলকাতা পূর্ব বাংলাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, তবু অদ্ভুত এক নস্টালজিয়া এখনো আমাকে আপ্লুত করে। 52 সালে সেই যে দেশ ছেড়ে চলে এসেছিলাম, তারপর আর পূর্ব বাংলায় যাইনি। 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যাবার অনেক সুযোগ এসেছে, কিন্তু আমার যেতে ইচ্ছে হয়নি। আমার সবসময় ভয়, সেখানে গেলে ছেলেবেলার সেই স্বপ্নের মৃত্তিকাকে এতকাল বাদে হয়তো আর ফিরে পাবো না। এই মায়াবী মহাদেশের কথাই শুনবো আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ মহাশয় আছেন, প্রফুল্ল রায় লেখকের মেয়েরা আছেন, সুধাংশু বাবু, অপু, মুন্না, ঋদ্ধি, এই তো 3টি নাম। আমাদেরও 3,000 টাকা করে অ্যাডভান্স এবার থেকে চাই। এই মরাল অফ দ্য স্টোরি ইজ 3,000 টাকা করে আগে আমাদের দিতে হবে, তারপর আমরা ফেরত দেবো কিনা আমরা ভাববো, কিন্তু আপাতত এইটুকু। জন্ম ওনার ডায়মন্ড হারবারে 1934 সালে, মূলত মামার বাড়িতে। এইটা আমি আবিষ্কার করলাম যে ওনার লেখায় মামার বাড়ি যেরকম বিপুল ভাবে উপস্থিত, তুলনায় বাবা বা বাবাদের দিকটা সম্বন্ধে একটু কম বলেছেন। আমি ওনার দাঙ্গা, দেশভাগ সংক্রান্ত লেখাগুলিকে যদি আলো ফেলি, তাহলে দেখবো 1950-এর দশকে তালিকা মতো বানাচ্ছিলাম। উনি প্রথম লেখালেখি শুরু করেন, ওর প্রথম গল্প মাঝি। 50-এর দশকের মাঝামাঝি প্রথম গল্প, দেশে বেরোবে। পূর্ববঙ্গের নদীর ওপর একটি ধর্ষণোদ্যত ঘাতকের হাত থেকে একটি হিন্দু সদ্য বিধবা নারীকে বাঁচাচ্ছে একটি গরিব মাঝি। 50-এর দশকের শেষেই লিখছেন উপন্যাস নোনা জল মিঠে মাটি, যাতে আন্দামানের উদ্বাস্তুদের বসতি স্থাপনের আখ্যান দেখা যাচ্ছে। 60-এর দশকেই যতদূর বোঝা যাচ্ছে, গল্প কিছুক্ষণ বিহারে এক স্তনদায়িনী মুসলমানি মায়ের কৃপায় প্রাণ বাঁচল আরেক দাঙ্গা বিধ্বস্ত হিন্দু পরিবারের শিশু। সবকটি গল্প অপূর্ব। তিনি বোধহয় একমাত্র হিন্দু বাঙালি অগ্রগণ্য সাহিত্যিক যিনি পশ্চিমবঙ্গ ত্যাগী বাঙালি মুসলমান উদ্বাস্তুদের নিয়েও লিখেছেন। প্রফুল্ল রায়ের অনবদ্য কলোনি নির্মাণ আখ্যানগুলিতে সেই প্রশ্ন উঠে আসে। আক্ষেপ এই যে উপমহাদেশে দাঙ্গা দেশভাগের আদিতম প্রশ্নগুলিতে তিনি সবসময় প্রত্যক্ষত প্রবেশ করার সুযোগ পাননি। প্রাপ্তি এই যে উত্তর ঔপনিবেশিক উদ্বাস্তুদের কলোনিতে কলোনিতে সে প্রশ্নাবলীর পরোক্ষ ছায়া তিনি লক্ষ্য করেছেন ও লিপিবদ্ধ করেছেন। গৌতম দা যে ছবিটা করেছেন তার নাম দিয়েছেন প্রফুল্ল রায়, প্যান ইন্ডিয়ান অথার। যে স্মৃতিকথাটা দেশ পত্রিকায় লিখেছিলেন প্রফুল্ল রায়, তার একদম শেষ যে প্যারাগ্রাফটি, সেখানে লিখছেন, আমার লেখার প্রথম এবং শেষ কথা হলো মানুষ, মানুষের দুঃখ, সংগ্রাম, তীব্র প্যাশন আর আনন্দ।
তাদের অস্তিত্বের সংকট বা আত্মা অনুসন্ধান এসবই আমাকে লেখক হবার প্রেরণা দেয়। আজীবন মানুষ নামে এক মহাদেশকে আমি বারবার আবিষ্কার করে যাব, যা গৌতম দার ছবিতেও আমরা পাই। আমি গৌতম দাকে বলবো কিছু কথা বলার জন্য। শুভ সন্ধ্যা। উপস্থিত বিশিষ্ট সাহিত্যিকরা এবং প্রফুল্লদার দুই কন্যা, আমার প্রিয় পাবলিশার সুধাংশু, তার পুত্ররা এবং যারা উপস্থিত হয়েছেন। একটু আগে আলাপন যেটা বলে গেল, যেভাবে বিশ্লেষণ করলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফুল্লদার রচনা থেকে শুরু করে এই উপমহাদেশ, এবং যেটা উনি বলার চেষ্টা করলেন, যে বিন্যাস করলেন, সেটা আজকের দিনে অসম্ভবভাবে প্রাসঙ্গিক। শুধু এই উপমহাদেশে নয়, সমগ্র বিশ্ব জুড়ে। মানে আলাপন যখন বলছিল, আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম প্যালেস্টাইন, দেখতে পাচ্ছিলাম রোহিঙ্গা, সব ভেদ বিভেদ, এবং এই ভেদ বিভেদ নিয়ে প্রফুল্লদার বহুদিনের তার চিন্তা ভাবনা উনি করে গেছেন। আর আলাপন যেটা যে জায়গায় নিয়ে গেল, সেটা কিন্তু আমাদের যৌবনে একদিকে দেবীবাবুর লোকায়ত এবং রণজিৎ বাবুর সাবলটান স্টাডিজ, এটা আমাদের খুব আলোড়িত করেছিল। ফলে সেই আলোড়নে আমরা যখন সাহিত্য সেই দৃষ্টিকোণ থেকে পড়তে শুরু করি, অন্তত আমি ও আমার অনেক বন্ধু বান্ধব, তখন স্বভাবতই প্রফুল্লদার প্রেমে পড়ে যাই। কারণ একটি মানুষ, যিনি একটু আগে অপু বলল, মানুষকে নিয়ে লিখেছেন, সাধারণ মানুষকে নিয়ে। প্রান্তিক কথাটা আমার আপত্তি আছে, সেই প্রান্তিক মানুষকে নিয়ে উনি অসংখ্য লেখা লিখেছেন। এবং উনি শুধুমাত্র একজন সাহিত্যিক নন, একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। তার কারণ ইতিহাস অনেক সূত্র থেকে তার সমস্ত উপাদান সংগ্রহ করে, তার মধ্যে অবশ্যই সাহিত্য একটা অন্যতম সূত্র। এমনও কিছু আমরা জানি যে ইতিহাসে হয়েছে, প্রফুল্লদার অনেক কিছু লিখেছেন, সেটা কিন্তু হয়তো ইতিহাসের পাতায় আসেনি, কিন্তু ভবিষ্যতে হয়তো সেটাই যুক্ত হবে ইতিহাসের পাতায়। আর আমি প্যান ইন্ডিয়ান লেখক কেন বললাম, উনি একমাত্র লেখক বাংলায় যিনি এত জায়গায় গিয়ে দীর্ঘদিন ধরে বাস করে মানুষের সঙ্গে মিশে তার সাহিত্য রচনা করেছেন। প্রফুল্লদাকে সাহিত্য একাডেমি বলেন যে আপনার উপর আমরা ডকুমেন্টেশন করতে চাই। প্রফুল্লদা বলেন, না, আমার এসব বয়স হয়ে গেছে, আমার শরীর ভালো নেই, সম্ভব নয়। একমাত্র যদি গৌতম করে আমি রাজি আছি। এটা আমার পক্ষে অত্যন্ত সৌভাগ্য এবং সম্মানের ব্যাপার। তা আমাকে বললো, তুমি এটা করবে? এখন করবো, কিন্তু আমি তো এটা যদি ভালো করে ডকুমেন্টারি করতে চাই, তাহলে তো আপনাকে বেরোতে হবে। আপনি একটা ভ্রাম্যমান লোক, আপনাকে নিয়ে উত্তর বিহার যাব, আপনাকে নিয়ে আন্দামান যাব, দণ্ডকারণ্য যাব, নানান জায়গায় ঘুরতে হবে। পশ্চিম তটে যাব, যার উপর অনেক গল্প আছে আপনার মালাবার পোস্টে, কোথায় নয়। তা আমি এরকমই একটা ছবি করতে চেয়েছিলাম, কিন্তু প্রফুল্লদার পক্ষে সম্ভব ছিল না। আমি যখন শুটিং করি তখন 89 বছর বয়স, তারপর 90 বছর অব্দি শুটিং হয়েছে। ফলে প্রফুল্লদা বললো, এটা তুমি পারবো না গৌতম, এটা তোমার অলিক স্বপ্ন, আমাকে নিয়ে কি করে যাবে? আমি, কি দারুণ হবে, আপনাকে নিয়ে একটা ভ্রাম্যমান প্রফুল্ল রায়কে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার ক্যামেরায় ঘুরে বেড়াচ্ছে, একটা দারুণ নতুন করে দেখা হবে। উত্তর বিহারকে আপনি মনে করবেন, সেইখানে স্মৃতিচারণ করবেন। ডিগ্রিপুরে যাব, যেখানে গেলে দেখা যায় একেবারে বাংলার গ্রাম, পেছনে শুধু পাহাড়, সেটা যে আন্দামান। ফলে একটা দারুণ ভিজুয়াল তৈরি করা যেত। সেটা আমি করতে পারিনি, কিন্তু আমার দায়িত্ব ছিল অন্তত ওনার কাছ থেকে শোনা, ওনার অভিজ্ঞতা একেবারে পূর্ব পার্বতী থেকে, বা পার্বতী কিভাবে লিখেছিলেন, নাগাল্যান্ডে তখন কিভাবে গেছিলেন, নেফা ছিল তখন ওটা। এইভাবেই আমরা করেছি। ফলে সিনেম্যাটিক দিক থেকে খুব উচ্চমানের চলচ্চিত্র এটা নয়, একেবারে। আমাকে জিজ্ঞেস করে বলবো নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল ক্যামেরার সামনে প্রফুল্লদা যেগুলো বলেছেন। আমার মতে একটা অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক আমাদের দেশের, এবং প্রচুর সাহিত্যিককে উনি অনুপ্রাণিত করেছেন। উনি যে আমাকে বলেছেন, সে সমাজটা সবকিছু দেখে বুঝে লিখতেন, মানুষের সঙ্গে মিশিয়ে লিখতেন। এরকম অনেক সাহিত্যিক ওনার প্রিয় ছিল আমাদের বাংলার এবং বাংলার বাইরে। যাই হোক, আর আমি কথা বাড়াবো না, সময় হয়ে এসছে, এবার আমরা তথ্যচিত্র দেখি ফেলি। প্রফুল্ল রায়কে বইমেলাতে আমি কবে থেকে দেখছি আমার একবারেই মনে নেই, কিন্তু খুব ছোটবেলা থেকেই প্রফুল্ল রায়কে দেখতাম। বইমেলায় আমাদের স্টলের সামনে উনি বসতেন। সেই সময় দেখতাম যে মানুষ কিরকম ভাবে
ফুল সংগ্রহ করতেন প্রফুল্ল রায়। কর্মসূত্রে বাবা তখন ছিলেন ডায়মন্ড হারবারে, সেখানে আমার জন্ম হয়। জন্মের 1 বছর পর আমরা চলে যাই এতে পূর্ব বাংলায়। তখন অখণ্ড বাংলা, অখণ্ড ভারত। আমি বই পড়তাম খুব, বই পড়ার আমার খুব অভ্যাস ছিল স্কুল জীবন থেকেই। তখন ভাবলাম আমিও তো একটু লিখে দেখি কিছু। তখন পরপর 3 দিনে 3টে গল্প আমি লিখেছিলাম। প্রফুল্লদা আমার চেয়ে বয়সে 1 বছরের বড়, কিন্তু উনি লেখালেখি শুরু করেন একটু পরে। আমরা যখন লেখালেখি করছি তখন সেই সময় হঠাৎ আনন্দবাজার রবিবাসরীতে একটা গল্প বেরোলো। গল্পটা পূর্ববঙ্গের একদম মাঝি কেটে আশ্চর্য, অদ্ভুত, সুন্দর একটা ফ্রেশ গল্প, যেটা ঝাঁঝালো মাটির গন্ধ পাওয়া যায়, জলের গন্ধ পাওয়া যায়। তারপর আমার মনে আছে সাগরময় ঘোষ ইমপ্রেসড হয়েছিলেন, হয়ে ওকে নাগাল্যান্ডে পাঠিয়েছে। একটা কাগজ থেকে আমাকে বললো যে তুমি নাগা হিলসে যাবে। বেশ, তখন অনেকগুলো গল্প লিখে ফেলেছি, নাগা হিলসে যাবে। তারপর শেষে আমি বললাম, তখন নাগাল্যান্ড হয়নি, তখন আসাম 7 ভাগে ভাগ হয়নি, এখন যেটাকে বলা হয় 7 সিস্টার্স। ওখানকার লোকেরা আমাকে খুব সাহায্য করেছিল। তা পূর্ব পার্বতী ওইখানে এসে আমি নাগাদের ওখান থেকে একটা ধারাবাহিকভাবে সেই লেখাটা বেরোলো, এবং ওই প্রথম লেখাতেই আমি পরিচিত হয়ে গেছিলাম লেখক হিসেবে। এই যে এত বড় একটা হিউম্যান ট্র্যাজেডি হয়ে গেল, এত বড় একটা দেশটা দুটুকরো হয়ে লক্ষ লক্ষ লোক ওইখান থেকে তাদের বাড়ি পুড়িয়ে দিয়ে করে, মানে সর্বস্ব হারিয়ে সব চলে আসতে আরম্ভ করলো, এর উপর একটা লেখা হবে না? তারপরে একজন আমাকে বললেন, তোমরা তো দেশভাগের ঠিক আগে আগে চলে এসছো, অনবরত গেছো এসছো এরকম করেছো, তা তোমরা লিখতে রাখা না। এই যে কেপাতার নৌকোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং এটা বেরোবার সঙ্গে সঙ্গে যেমন পূর্ব পার্বতী লোকের ভালো লেগেছে, একটা ডকুমেন্ট পেয়ে যাচ্ছে, কারণ আমার অভিজ্ঞতা, আমি যা দেখেছি সেই বয়সে। আমি শতধারায় বয়ে যায় লিখলাম, উত্তাল সময় রীতিকথায় লিখলাম, আরেকটা লিখলাম নোনা জল মেঠে মাটি। আন্দামানে 3টে বড় দ্বীপ আছে, আন্দামান দ্বীপপুঞ্জ, আর্কিপেলাগো ইংরেজিতে যাকে বলে। সেইখানে আমি প্রায় 1 বছর ছিলাম। সেই 1 বছর থেকে এদের যে কিভাবে নতুন সেটেলমেন্ট তৈরি হচ্ছে, নতুন করে এরা বসছে, চাষছে, এই 3টে দ্বীপে 3 রকম ভাবে করা হয়েছিল, সেইগুলো ওদের সঙ্গে থেকেই ছিল, ওদের সঙ্গে এইভাবে করতে করতে তখন বলছে এদের নিয়ে একটা কাজ করলে তো হয়। তখন আমি এই সিন্ধু পাড়ের পাখিটি। পূর্ব বাংলা হচ্ছে জলের দেশ, অসংখ্য নদী, অসংখ্য খাল, বিল, এই সমস্ত কিছু। মানে এই বনেদি মানুষ ছিলেন, খুব অর্থবান মানুষ ছিল প্রচুর, আবার গরিব মানুষও অনেক ছিল, মুসলিম ছিলেন। মুসলিমদের সঙ্গে হিন্দুদের যে রিলেশন তুমি কল্পনা করতে পারবে না। আমার ওই বইটা যদি পড়ো, আমার স্মৃতিকথা যখন যা মনে পড়ে, পড়লে বুঝতে পারবে যে রিলেশনটা কি ছিল। আমি দাদাকে বললাম, দাদা আপনার এই বোম্বের অভিজ্ঞতা নিয়ে একটা লেখা লিখুন না। তা এই পর্বটা চলছে প্রায় 5-7 বছর ধরে যে উনি লিখবেন। উনি নাম করলেন সাক্ষী আরব সাগর। বুদ্ধদেব দাশগুপ্ত, ও হচ্ছে আমার এক বন্ধু সমরেন্দ্র সেনগুপ্ত কবি, ওর হচ্ছে ভাগ্নে। তারপর ও একদিন এসে এলো, তখন বললো যে বাঘ গল্পটা আমি করতে চাই। আমার গল্পটার নাম ছিল বাঘ। ও লিখতো, দেখো এই বাঘ গল্পটা আমি যে পার্সপেক্টিভে লিখেছি, মাঠের ওপর দিয়ে টিয়া পাখি যেরকম আওয়াজ করে, ঠিক সেই রকম আওয়াজ করছে, এরকম আওয়াজ হচ্ছে। তারপরে এদিক ওদিক তাকে এদিকে একটা লোক ওই করতে করতে যাচ্ছে, ওপর দিয়ে টিয়ার ঝাঁক উড়ে যাচ্ছে, আর ও পেছন ছুটছে। ছোটার সঙ্গে ওর একটা খাঁচার মতো কি আছে একটা হাতে, মানে ওইটা দিয়ে ধরে।
তারপর টিয়ারগুলোকে ধরতে পারলো না, চলে গেল। আমার স্ত্রী, তোমার বাবা মা আর কেউ নেই। আমার স্ত্রী ছিল, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বলে কারণ আমি খেতে পারি না তো, খাওয়াতে পারি না তো, সেই জন্য চলে গেছে, আর জীবনে কখনো আসবে না। তো তোমার লাইফটা কাটবে কি করে, এইভাবে তুমি চালাচ্ছ? এটা কি কথা বললি জানো? কথাটা বললো, বলে দেখুন এই তো এখানে সমুদ্র আছে, এই বাধা আছে, এই গাছপালা আছে, আর পাখি আছে, তার জীবনে যে শুরু কেটে যাবে। আমি সেই টাইমকে লাস্ট লাইন করে দিতেও, ওখানে দেখিও এই চলাচল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা আমি দেখাবার চেষ্টা করেছি। এই যে প্যান্ডেমিক হলো, তারপর সে এই যে মহামারী, এর মধ্য দিয়ে যে মানুষ চলেছে, অনন্তকাল ধরে চলছে, এর মধ্য দিয়ে এই সময়কার একটা ভারতবর্ষের একটা চিত্র আমি ধরবার ইচ্ছে হয়েছে। original version দেখাইনি।